হুব্বা শব্দটা অল্প বিস্তর আমরা সবাই শুনেছি। আমাদের চারপাশে এক ধরনের মানুষ থাকেন যাদের কাজকর্ম দেখলে তাদের হুব্বা ছাড়া আর কিছুই বলা যায় না। আজ সেই রকম দুজন মানুষের গল্প বলবো। সত্যি ঘটনা অবলম্বনে দুটি গল্পই লিখেছেন সাদওয়াল, আর গল্প পাঠে আমি শ্যামাশ্রী। প্রযোজনা তোমাদের সব্বার প্রিয় চ্যানেল ভিটপি। প্রথমে হুব্বা 1। তিনটে রেশন দোকানের মালিক ধনঞ্জয় বসাক ছেলের নাম রেখেছিল রণজয়। সেই ছেলে যে এত রণপ্রিয় হয়ে উঠবে কে জানত। ছোটবেলায় ক্যারাটে ক্লাসে একবার বেকায়দায় লেগে গিয়ে রণজয়ের কনুই বেঁকে গিয়েছিল, কিন্তু রণযোদ্ধা হওয়ার ইচ্ছেটা দমাতে পারেনি। ধনঞ্জয়ের বউয়ের প্রশ্রয়ে বাড়ি ভর্তি রণজয়ের রণসঙ্গী সব খেলনা, বন্দুক ছড়ানো ছেটানো। তারপর টিভি ভর্তি প্লে স্টেশন, আলমারি ভর্তি যুদ্ধের সিনেমার সিডি পচে গিয়ে এখন মোবাইল ভর্তি পাবজির মতো অদ্ভুত সব গেম। এই রকম যুদ্ধ মানসিকতা দেখে একটা সময় ধনঞ্জয় আশা করেছিল ছেলে হয়তো আর্মি হবে। তা হোক, আর্মি হলে তো মন্দ কিছু না, যুদ্ধবুদ্ধ হলে না হয় চুটিপুটি নিয়ে নেবে। কিন্তু 16 বছর বয়সে 68 কেজি আর এখন 21 বছর বয়সের 78 কেজি ওজন দেখে আর্মির স্বপ্ন দেখাও ধনঞ্জয় ছেড়ে দিয়েছে। এখন তার ছেলে একমাত্র তার সঙ্গেই যুদ্ধ করে। মোটামুটি গোঁফের রেখা বেরোনোর সময় থেকেই রণজয়ের মাথায় কে যেন ঢুকিয়ে দিয়েছে বাবার টাকা আর তার টাকার মধ্যে কোনো ফারাক নেই। এমনিতেই 3টে রেশনের দোকান, মাস গেলে সরকারের খাতায় লাখখানেক সাদা টাকা আমদানি হয়। তার ওপর ওজনে মেরে মজুতদারি করে সাদা টাকার প্রায় সমপরিমাণ কালো টাকাও জমেছে। রণজয় আবার সাদা কালোর ফারাক করে না, টাকা হলেই হলো। কিন্তু ইদানিং ধনঞ্জয়ের সহ্যের সীমা অতিক্রম করে গেছে। এই রকম কুলাঙ্গার ছেলে সব ধ্বংস করে দেবে বলে তার বিশ্বাস। দেবদ্বিজেও আজকাল তার ভক্তি বেড়েছে। ছেলেকে গালাগাল দিয়ে মাঝে মধ্যেই হুমকি দেন মরার আগে সব টাকা মিশনে দান করে যাবেন। কিন্তু এ কথার যে কোনো ভিত্তি নেই তা কে না জানে। তাছাড়া অনলাইন অফলাইন জুয়ার নেশাও ধরেছে, কিন্তু আজ একটু বাড়াবাড়ি হয়ে যায়। ধনঞ্জয় বাড়িতে ক্যাশ 1.5 লাখ টাকা রেখেছিল, সেই টাকা উধাও। ধনঞ্জয়ের আর বুঝতে অসুবিধে হয় না এই টাকা তার স্ত্রীর হাত ঘুরে ছেলের হাতেই গেছে, আর ছেলে সেই টাকা কোথায় না কোথায় উড়িয়ে এসেছে। 7 দিনের মধ্যে টাকার বন্দোবস্ত না করতে পারলে মা ছেলে দুজনকেই যে ঘর থেকে বার করে দেবেন তা নির্মমভাবে ঘোষণা করে দেন। রণজয়ের মা ধনঞ্জয়ের এই রকম অমানুষোচিত ব্যবহারে সাংঘাতিক আত্মশ্লাঘায় দংশিত হয়ে ছেলেকে বলে, এক বাপের বেটা হয়ে থাকলে তোর বাবার এই অপমানের জবাব দিবি। রণজয় তার বাবার এই হুঙ্কারকে যুদ্ধডঙ্কার মতো ভেবে নেয়। চিৎকার করে বাবাকে শুনিয়ে বলে ওই টাকা 1 সপ্তাহের মধ্যে বাবাকে ফেরত দেবে। 7 দিনের 3 দিন কেটে যায়। 1.5 লাখ টাকা তো দূরের কথা, 1.5 টাকা আসারও কোনো পথ খুঁজে পায় না। যুদ্ধের ফল চোখের সামনে দেখতে পায়। মায়ের মুখটা মনে পড়ে। তাহলে কি সে এক বাপের বেটা নয়? তা কি করে সম্ভব? মা নিশ্চয় জানে সে এক বাপের ছেলে, তাই অত কনফিডেন্স নিয়েই বলেছিল। কিন্তু শুধু কনফিডেন্স নিয়ে ডিফেন্স করা সম্ভব না। তাহলে কি কোনো দুঃসাহসিক কাজ করে ফেলবে? ব্যাংক ডাকাতি ফাকাতির প্ল্যান করলে কেমন হয়? কিন্তু সাহসে কুলোয় না।
এই রকম আকাশ কুসুম ভাবতে ভাবতে হঠাৎ একটা ফোন আসে। বলে, স্যার, আপনি কদিন আগে অমুক মলে গিয়েছিলেন, সেখানে একটা লাকি ড্রয়ের ফর্ম ফিল আপ করেছিলেন, সেই লাকি ড্রয়ে আপনি বিজেতা হয়েছেন, তাই নাকি? তা কি পেলাম লাকি ড্রয়ে? ডিনার সেট নাকি ফ্লাস্ক? 50 লাখ টাকা। কি কি হয়েছে বলেই বরাহ থেকে শুরু করে সারমেয় সবার ঔরসজাত বলে গালাগাল দেয়। ছেলেটি বলে, ওকে স্যার, আমাদের সিনিয়র আপনার সাথে কথা বলে নেবেন, তবে যা করতে হবে কাল বিকেলের মধ্যেই করতে হবে। ফোনটা অফ করে রণজয়ের কান ঝাঁঝা করতে থাকে। মাজাকি করার আর জায়গা পায় না। কিন্তু মাজাকিই হোক বা আধুনিক প্র্যাঙ্ক কল, একই কথা বলে অন্তত 4 জন তাকে ফোন করে। একটা সময় বিশ্বাস করে তার উপর মা লক্ষ্মী এতদিন বাদে সহায় হয়েছেন। তার বাবার অত্যাচারের কথা রোজ মা বিভিন্ন দেবদেবীকে শোনায়। মায়ের এত সাধনা, সে তো বিফলে যেতে পারে না। ঠিক হয় পরের দিন রণজয় 50 লক্ষ টাকা ব্যাগে করে নিয়ে আসবে। সকালবেলা কাউকে কিছু না জানিয়ে 83 কেজির রণজয় একটা সাংঘাতিক যুদ্ধ জয়ের আশা নিয়ে বাড়ি থেকে বেরোয়। বাড়ি থেকে বেরিয়ে মোবাইল দেখে লোকটা কোনো অ্যাড্রেস পাঠায়নি। প্রথমেই তার মাথাটা গন্ডগোল হয়ে যায়, কিন্তু আশ্বস্ত হয়। লোকটা একবারেই ফোন ধরে, বলে, সরি স্যার, অ্যাড্রেস তো দিতেই পারি, কিন্তু আপনি খুঁজে আসতে পারবেন না, আর এই প্রাইস মানিটা তো ক্যাশে দেওয়া হবে, তাই একটা টাইম লিমিট আছে, তার মধ্যে হ্যান্ড ওভার করতে না পারলে টাকাটা ফরফিট হয়ে যাবে। ছেলেটির কথার মধ্যে একটা মন ভোলানো ব্যাপার ছিল যে গাল দিতে ইচ্ছে করলেও গাল দিতে পারে না। মোটামুটি ছেলেটার বলে দেওয়া রাস্তায় অটো বাস ধরে গড়িয়াহাটের মোড়ে এসে দাঁড়ায়। যদিও রণজয়ের মধ্যে অধৈর্য বাড়ছে, আর সেটাই তাকে রুড থেকে রুডেস্ট করে দেয়, কিন্তু উল্টো দিকের ছেলেটির নম্রতার কোনো সীমা থাকে না। বলে, উল্টো দিকের ফুটপাতে একটা হলুদ জামা পরা ছেলে আছে, ওর সঙ্গে দেখা করুন। রণজয় অল্প স্বল্প খুঁজতেই দেখতে পায় ছেলেটাকে। দুদিক দেখে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ একটা বাইক দ্রুত এসে তার হাতে একটা কাগজে মোড়া প্যাকেট দিয়ে যায়। রণজয় এবার সাংঘাতিক থতমত খেয়ে যায়। ঠিক তক্ষুনি একটা নাম্বার থেকে ফোন আসে। রণজয় যেন বুকে বল পায়। টেলিফোনের ওপারে থাকা লোকটির কথা অনুযায়ী রণ পৌঁছে যায় রাজারহাটের একটা বিল্ডিংয়ের 9 তলায়। নির্দিষ্ট দরজার ভেতরে হলঘরটা ফাঁকা। রণজয়ের দুর্ব্যবহার আর বিরক্তি ছড়াতে ছড়াতে ফ্ল্যাটের বেডরুমের ওপরে একটা খাম পায়। ফোনের ওপারের লোকটির নির্দেশে খামটা খুলে দেখে লেখা, ওরে 4 অক্ষরের বোকা, তুই কিডন্যাপ হয়েছিস, বাবাকে বল 50 লাখ টাকা রেডি করতে। রণজয় দৌড়ে বাইরে বেরোতে গিয়ে দেখে দরজাটা বাইরে থেকে বন্ধ। কি ঠিক বলেছিলাম কি না? সত্যি বলো তো, এই রণজয়কে এই মুহূর্তে হুব্বা ছাড়া ঠিক আর কিছু মনে হচ্ছে? আমার তো ছেলেটাকে হুব্বা বলেই মনে হচ্ছে। আচ্ছা, এবার দ্বিতীয় হুব্বার গল্প, হুব্বা 2।
নন্দগোপালবাবুর নাম শুনলেই যা মনে হয় বয়সটা কিন্তু মোটেই অতটা বেশি নয়। অবিচারটা করেছিলেন তার পঞ্চম পূর্বপুরুষ নন্দদুলালবাবু। বংশানুক্রমে বৈষ্ণব হওয়ার দরুন ছেলেদের নামের সঙ্গে কৃষ্ণের আর মেয়েদের নামের সঙ্গে রাধার একটা সংযোগ নাকি রাখতেই হবে। যদিও জ্ঞানী ব্যক্তিরা বলেন গোলাপকে যে নামেই ডাকুন না কেন সে গোলাপই থাকে, কিন্তু নন্দর বউ সমৃদ্ধির মনে হয়েছিল ওই নামটার জন্যে নন্দগোপাল চিরদিন ক্যাবলাই রয়ে গেল। নন্দকে নিয়ে নাকি রাস্তায় বেরোনো যায় না, আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া যায় না, নন্দকে নিয়ে অনেক কিছুই করা যায় না। নন্দর কিছুই নেই, তবু থাকার মধ্যে যেটা আছে টাকা, সেই টাকাতেই সমৃদ্ধির সঙ্গে তার বিয়ে হয়। তার 6 মাসের সংসারে নন্দ অনেক কিছুই করেছে, বউই শিখিয়েছে একেবারে হাতে ধরে। জামা গুঁজে পরা থেকে চশমার ফ্রেম পাল্টে রঙিন সানগ্লাস পরা, পর্ন দেখা থেকে শুরু করে সেক্সের বিভিন্ন পজিশন সহ অনেক কিছু। কিন্তু তাও নন্দের সংসারটা টেকেনি। তাদেরই এক গুরুভাই সমৃদ্ধিকে নিয়ে ভেগে যায়। লোকজনে বলেছিল গুরুভাই বা সমৃদ্ধির নামে কেস করে দিতে। এইভাবে একটা জলজ্যান্ত সংসার জলে ভাসিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। কিন্তু নন্দর মন মানেনি। সমৃদ্ধির ভালোবাসার রেস তাকে কেস করতে দেয়নি। সমৃদ্ধি বলেছিল নন্দ যদি মিউচুয়াল ডিভোর্স চায় সে দিতে পারে, কিন্তু যদি এটা নিয়ে কেচ্ছা কেলেঙ্কারি করে তাহলে কপালে খুব দুঃখ আছে। নন্দ ডিভোর্সের কথা উচ্চারণই করেনি, বরং বলেছে সে সারা জীবন সমৃদ্ধির জন্য অপেক্ষা করবে। সমৃদ্ধি শুধু মুচকি হেসেছিল, আর নন্দ মনকে বুঝিয়েছে, বালিশ ভিজিয়েছে, লোকজনের টিটকিরি শুনেছে। তারপর নন্দর জীবনের কলঙ্ক নিয়ে লোকজন সব ভুলে গেছে, শুধু নন্দই কিছু ভোলেনি। ইদানিং নন্দর একটা সমস্যা হচ্ছে, আর কত রাত একা থাকবো গানটা ঘুরে ফিরে মনে আসছে, আর সারা রাত সমৃদ্ধির সেই উত্তাল যৌবনের কথা মনে পড়ছে। সে সামনে সম্পূর্ণ নগ্ন সমৃদ্ধিকে দেখতে পায়। সমৃদ্ধির শরীরের ভাঁজ খাঁজ তাকে মাতাল করে, তার শরীর জেগে ওঠে, কিন্তু সমৃদ্ধিকে ছুঁতে পারে না। এ কষ্ট যে কি সাংঘাতিক কষ্ট তা যে পায়নি সে বুঝবে না। মন তো ছিন্ন ভিন্ন হয়ে যায়। তার উপর শেষ রাতে তলপেটে সাংঘাতিক ব্যথায় ছটফট করে। নন্দ আর পারে না। ইন্টারনেট ঘেঁটে এর উপশম খোঁজার চেষ্টা করে, কিন্তু সেই রকম কোনো সুরাহা পায় না। বাধ্য হয়েই অফিসের সবজান্তা এক সিনিয়র কলিগের সঙ্গে টাওয়ার বারে রাম খেতে খেতে তার সঙ্গে সাম্প্রতিক সমস্যা শেয়ার করে, সলিউশন চায়। সবজান্তা দাদা তো ফুৎকারে সমস্যা উড়িয়ে দিয়ে বলে, বাড়িতে রান্না না হলে কি আর খাওয়া হয় না? হবে না কেন? নন্দ অবাক হয়। কোথায় খাস? আবার কোথায়? হোটেলে, রেস্টুরেন্টে, না হলে দাদা বৌদির বিরিয়ানি তো আছেই। এই তো তোর বুদ্ধি খুলেছে। ঠিক তেমনি ঘরের বউ না পেলে আরও অনেক জায়গায় বউয়ের মতো মাল পাওয়া যায়। মাল শব্দটা শোনা মাত্রই নন্দর কান লাল হয়ে ওঠে, কিন্তু মুখে কিছু বলে না। শুধু জানতে চায় কীরকম? কী রকম আবার? সোনাগাছি আছে, হাড়কাটা গলি আছে, নিদেন পক্ষে রাত 8টার পর শিয়ালদার সাউথ আছে। আরে শুধু সাহস করে যাওয়া, তোর যা পকেটের দম সে অনুযায়ী খাবার পছন্দ করে খেয়ে আসা, ব্যাস। সবজান্তা দাদা বিষয়টাকে যেভাবে জল করে দিল, নন্দর কাছে কিন্তু বিষয়টা অ্যাসিড বলে মনে হলো। পুরো 800 টাকাই জলে গেল। চরিত্রবান হিসেবে তার একটা পরিচয় আছে, তা নিয়ে নন্দর মনে একটু অহংকারও আছে। কিন্তু সবজান্তা দাদার মতে চরিত্রটা আসলে কি? সাহসের অভাব, আর কিচ্ছু না। যার সাহসের যত অভাব সে তত চরিত্রবান। সেটা অবশ্য নন্দও স্বীকার করে, তার সাহস একটু কমই। আজও পাড়ার রাস্তা দিয়ে সিগারেট মুখে নিয়ে হাঁটতে পারে না, বাসে লেডিস সিটের সামনে দাঁড়াতে পারে না। এই সাহসের অভাবেই তাকে হারিয়ে দিচ্ছে জীবনে। না, হারবো না।
ইউটিউবের ভিডিও দেখে সেলফ মোটিভেটেড হয়, একদিন সাহস করে শোভা বাজারেও চলে যায়। কিন্তু সাংঘাতিক সাংঘাতিক মহিলাদের দেখে তার কবিরের কথা মনে পড়ে। নারী হল দিন কা শেরনি রাত কা মোহিনী, পলক পলক লহু চোষে। ফিরতি বাসেই নন্দ সোজা বাড়ি। একদিন অফিসের সুব্রতর সঙ্গে সাডা স্ট্রিটেও গিয়েছিল, কিন্তু তারা তো অন্য অবতার, ইংলিশ ছাড়া কথাই বলে না। নন্দ গুটিয়ে যায়। ইংলিশ আর ইংরেজ দুটোই হলো নন্দর কাছে জোকের মুখে নুন। তার মনে হয় জীবনটা ধনে পাতা হয়ে গেছে, আর কিছু হবে না। তবুও যার কেউ নেই তার নাকি গৌর গোবিন্দ আছে। শুকিয়ে যাওয়া জীবনে হঠাৎ করে আশার আলো দেখা যায়। 3x3 সেন্টিমিটারের একটা শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন চোখে পড়ে। প্রাইভেট বন্ধুবান্ধবী চান, 100% ফুল স্যাটিসফ্যাকশন। নন্দর মনে হয়, বাহ, বেশ তো, 100% না হোক 50% স্যাটিসফ্যাকশন হলেও দিব্য হয়। শুরু হয় তার সাহসের বরফ ভেঙে ফোন করা। শর্ত আসে, প্রথমে ফোনে কথা হবে, তারপর পছন্দ হলে একদিন দেখা হবে, তারপর যদি দুজনে চায় তাহলে বাড়তেও পারে। শুধু বেশি উত্তেজিত হয়ে গিয়ে যেন বিয়ে করতে না চায়। না, বিয়ে আর করবে না, ওটা সমৃদ্ধির সঙ্গেই করেছে, আর কারোর সঙ্গে করবে না। পরপর কয়েকদিন ফোন পর্ব চলে। একদিন দেখাও করল। মেয়েটি তার নাম বলে না, নন্দই তার নাম দেয় মুক্তি। সব কিছুই ঠিকঠাক চলে। মুক্তি বউ না হয়েও যেন বউয়ের মতো। গুড মর্নিং থেকে শুরু করে দুপুরে খেয়েছে কিনা, গুড নাইট, সবই নিয়ম মাফিক আসে। নন্দর মন ভরে যায় কানায় কানায়। এবার শরীর পূর্ণ করার প্রস্তুতি। সাহসটাও যেন এই কদিনে নন্দর একটু বেড়েছে। সেই অর্গানাইজেশনে ফোন করে বলে এবার সে আর একটু ক্লোজ হতে চাইছে। এতদিনে বন্ধুত্বের দামটা 4 অঙ্কের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু এবার 5 অঙ্ক হয়। নন্দ গা করে না, ওটাই তো তার আছে, রাজি হয়ে যায়। ঘটনার দিন নির্দিষ্ট জায়গায় নন্দ পৌঁছে যায়। একটা বড় ফ্ল্যাট। মুক্তি 5 তলা থেকে হাত নাড়ে। উপরে উঠে যায়, ঘরে বসে। মুক্তিকে আজ অসম্ভব মোহময়ী লাগছে। নন্দ স্পষ্ট বুঝতে পেরেছে তার মন থেকে সমৃদ্ধি মুছে যাচ্ছে। মুক্তি একটা অসাধারণ স্ন্যাক্স রান্না করেছিল, দুটো মুখে দিয়ে প্রাণ জুড়িয়ে দেয়। একটু স্কচও খায়। মাথাটা ঝিমঝিম করছে। মুক্তির ক্রপ টপের আড়াল থেকে গভীর নাভি আর বুকের বিভাজিকা দেখা যাচ্ছে। নন্দর মনে হয় ওসব অন্ধকূপ, ওখানে কিছু না ভেবে শুধু ডুব দিতে হয়। সবেমাত্র মুক্তি নন্দর গায়ে গা লাগিয়ে বসেছে। ঠিক সেই সময়ে মুক্তির ফোন আসে। ফোনটা পেয়েই মুক্তি যেন থতমত খেয়ে যায়। গ্যারেজের চাবি? হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি বলে একটা চাবির গোছা নিয়ে ব্যালকনির দিকে চলে যায়। ফিরে আসে। তারপর মুক্তি যা যা বলল তা ব্যাখ্যা করে বললে দাঁড়ায় তার স্বামী ট্যুরে গিয়েছিলেন, হঠাৎ ফিরেছেন একেবারে দরজার গোড়ায়। গাড়ি গ্যারেজে রেখেই ফিরে আসছেন। আজ আর কিছু হবে না, পরে দেখা করছি, লাভ ইউ নন্দু। নন্দও আর কিছু ভাবার সময় পায়নি। তার যে আদি অকৃত্রিম সাহসের অভাব, সেটা আজ আরও একবার টের পেল। কোনো মতে সিঁড়ি দিয়ে নেমে আসে। লিফট দিয়ে নামতে মুক্তিই বারণ করেছিল। তারপর থেকে মুক্তির ফোন থেকে আর কোনো মেসেজ বা ফোন আসেনি। নন্দ সাহস করে দিন 10 বাদে একবার মুক্তিকে ফোন করেছিল। সে নাম্বারটি নাকি ভুল। নন্দ হিসেব করে দেখে বন্ধুত্ব আর রেস্টুরেন্টের খরচা মিলে 1040 টাকা খরচ হয়েছে, কিন্তু যা শিক্ষা পেয়েছে তা মনে হয় অমূল্য। কি কেমন লাগলো দুজন হুব্বার গল্প? কমেন্ট করে অবশ্যই জানিও, কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে বন্ধুবান্ধবদের শুনিয়ে দিও। আরও এই রকম নানা স্বাদের ভিটামিন পি মেশানো গল্প শুনতে অবশ্যই ভিটপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কেমন? খুব
শিগগিরই ফিরে আসছি নতুন কোনো গল্প নিয়ে। আজ তাহলে আসি।